আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি সাথী নিয়ে আসলাম আপনাদের জন্য বিকেলের একটি নতুন গল্প। যদি ভালো লাগে আমাকে ফলো দিবেন এবং আমার গল্পটি ভালো করে শুনবেন। বিকেলের শেষ আলো। বিকেলের শেষ আলো ধীরে ধীরে পুরো গ্রামটাকে সোনালি রঙে রাঙিয়ে দিচ্ছিল। পশ্চিম আকাশে সূর্যটা লাল হয়ে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছিল। মাঠের সবুজ ঘাস যেন সোনার চাদর পরে দাঁড়িয়েছিল। দূরে পাখিরা দল বেঁধে নিজেদের বাসায় ফিরছিল। গ্রামের ছোট্ট কাঁচা রাস্তা দিয়ে মানুষ সারা দিনের কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিল। চারদিকে ছিল এক শান্ত, সুন্দর আর মন ছুঁয়ে যাওয়া পরিবেশ। এই গ্রামেরও একটি ছেলে ছিল, রাফি। সে খুব সাধারণ পরিবারের সন্তান। তার বাবা একজন দরিদ্র কৃষক। তার মা সংসারের সব কাজ একাই সামলাতেন। রাফি প্রতিদিন স্কুল শেষে বিকেলের বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যেত, কিন্তু তার মা সবসময় তাকে বলতেন, বাবা, মানুষের উপকার করলে আল্লাহ খুশি হন। জীবনে বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। রাফি মায়ের কথাগুলো মন দিয়ে শুনত, কিন্তু তখনও সে বুঝতে পারেনি এই কথার আসল মূল্য কত বড়। একদিন বিকেলের মাঠে যাওয়ার সময় রাফি দেখল রাস্তার পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। তার মুখে ক্লান্তির ছাপ, হাতে একটি ভারী ব্যাগ। অনেক মানুষ পাশ দিয়ে চলে গেল, কিন্তু কেউ তার খোঁজ নিল না। রাফির কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বলল, চাচা, আপনার কি কোনো সাহায্য লাগবে? বৃদ্ধ বললেন, বাবা, এই ব্যাগটা নিয়ে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবে? আমি আর হাঁটতে পারছি না। রাফি এক মুহূর্তও দেরি করল না। সে ব্যাগটি কাঁধে তুলে নিল এবং ধীরে ধীরে বৃদ্ধকে নিয়ে তার বাড়ির দিকে হাঁটতে লাগল। পথ চলতে চলতে বৃদ্ধ নানা গল্প করল। তিনি বললেন, আমি একসময় অনেক শক্তিশালী ছিলাম, মানুষের অনেক উপকার করেছি, কিন্তু আজ বয়স হয়েছে, তাই অন্যের সাহায্যের প্রয়োজন হয়। বাড়িতে পৌঁছানোর পর বৃদ্ধের চোখে আনন্দের জল চলে এলো। তিনি রাহাতের মাথায় হাত রেখে দোয়া করলেন এবং বললেন, বাবা, মনে রেখো, মানুষের করা কাজ, ভালো কাজ কখনো হারিয়ে যায় না। একদিন সেই ভালো কাজ তোমার কাছে অন্য কোনো রূপে ফিরে আসবে। সেদিনের ঘটনা রাফির মনকে বদলে দিল। এরপর সে প্রতিদিন চেষ্টা করত অত্যন্ত একজন মানুষের উপকার করত। কখনো কোনো বৃদ্ধকে রাস্তার পার করিয়ে দিত, কখনো ছোট্ট শিশুদের পড়া বুঝিয়ে দিত, আবার কখনো অসুস্থ প্রতিবেশীর জন্য ওষুধ এনে দিত। ধীরে ধীরে গ্রামের অন্য ছেলেরাও রাফিকে অনুসরণ করতে শুরু করলো। সবাই বুঝতে পারলো, ভালো কাজ করতে অনেক টাকা লাগে না, লাগে শুধু একটি ভালো মন। কয়েক বছর কেটে গেল। রাফি পড়াশোনা শেষ করে একজন সফল মানুষ হলো, কিন্তু সে কখনো গ্রামের মানুষকে ভুলে যায়নি। নিজের উপার্জন একটি অংশ নিয়ে গরিব শিক্ষার্থীদের বই কিনে দিত, অসহায় মানুষের পাশে দাঁড়াতো এবং গ্রামের উন্নয়নের জন্য কাজ করত। গ্রামের মানুষ তাকে শুধু সফল মানুষ হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবেই বেশি সম্মান করত। একদিন সেই বৃদ্ধ মানুষটি আবার রাফির সঙ্গে দেখা করলো। তিনি হাসিমুখে বললেন, বাবা, সেদিন তুমি শুধু আমার ব্যাগ বহন করনি, তুমি মানবতার সম্মানও বহন করেছিলে। আজ তোমাকে দেখে আমার খুব গর্ব হচ্ছে। সূর্য তখন আবার পশ্চিম আকাশে ডুবে যাচ্ছিল। বিকালের শেষ আলো চারদিকে ছড়িয়ে পড়ছিল। রাফি আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, মানুষের জীবনে ধনসম্পদ, নাম, যশ সবই একদিন শেষ হয়ে যায়, কিন্তু ভালোবাসা, দয়া এবং মানুষের জন্য করা ভালো কাজ মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকে। শিক্ষা: মানুষের প্রতি দয়া, সহানুভূতি ও সাহায্যের মনোভাবই একজন মানুষকে সত্যিকার অর্থে মহান করে তোলে। ছোট ছোট ভালো কাজে একদিন সমাজকে সুন্দর ও আলোচিত করে। আপনারা আমার গল্পটি দেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমি আরেকটি গল্প নিয়ে আসবো। এটা বিরতি।
আসলাম আরেকটি গল্প নিয়ে। সেটা হচ্ছে হারিয়ে যাওয়া চিঠি। বিকেলের শেষ আলো ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তাগুলোকে শান্ত করে দিচ্ছিল। পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছিল আর সোনালি আলো ছড়িয়ে পড়ছিল চারদিকে। মানুষ সারাদিনের কাজ শেষ করে বাড়ির পথে ফিরছিল। দোকানগুলোতে একে একে বাতি জ্বলতে শুরু করছে। এমন সময় কলেজ পড়ুয়া এক ছেলে শান রাস্তার দিকে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে একটি পুরনো খাম। কৌতূহলবশত সে খামটি তুলে দেখল। খামের ওপর লেখা ছিল আমার প্রিয় ছেলের জন্য, কিন্তু কোনো ঠিকানা স্পষ্ট ছিল না। খামটি অনেক পুরনো, ধুলো ময়লায় ভরা। শান ভাবল হয়তো এটি কারো খুব গুরুত্বপূর্ণ চিঠি। বাড়িতে ফিরে সে খামটি খুলবে কি না তা নিয়ে দ্বিধায় পড়ে গেল। শেষ পর্যন্ত মানুষের উপকার করার ইচ্ছায় সে খামটি খুলল। ভিতরে একটি হাতের লেখা চিঠি ছিল। সেখানে লেখা ছিল, বাবা, তুমি যখন তুমি এই চিঠি পড়বে তখন হয়তো আমি তোমার কাছে থাকবো না। আমি সবসময় চেয়েছি তুমি একজন সৎ মানুষ হও। জীবনে অনেক কষ্ট আসবে, কিন্তু কখনো মিথ্যার পথ বেছে নিও না। মানুষের ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। যদি কখনো আমাকে মনে পড়ে তাহলে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াবে। সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় উপহার। চিঠিটি পড়ে শানের চোখ ভিজে গেল। সে ভাবল এই চিঠি যার জন্য লেখা, সে যদি কখনো এটি না পেয়ে থাকে তাহলে কত বড় কষ্টের বিষয়। পরের দিন থেকেই শান চিঠি প্রকৃতি মালিককে খুঁজতে শুরু করলো। সে আশেপাশের মানুষদের জিজ্ঞেস করলো, পুরনো বাড়িগুলোতে খোঁজ নিল, অনেক বৃদ্ধ মানুষের সঙ্গে কথা বলল। অনেকেই বলল এত পুরনো চিঠির মালিক খুঁজে পাওয়া অসম্ভব। কিন্তু শান হাল ছাড়ল না। প্রায় 1 মাস পর সে গ্রামের এক বৃদ্ধ কৃষকের সঙ্গে দেখা করলো। চিঠিটি দেখে বৃদ্ধর চোখে জল এলো। তিনি বললেন, এই চিঠি আমার এক বন্ধুর লেখা। তিনি বহু বছর আগে মারা গেছেন। তার ছেলে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। সেই ছেলের জন্যই এই চিঠি লেখা হয়েছিল। এই কথা শুনে শান অনেকক্ষণ চুপ করে রইল। যদিও সেই ছেলেকে আর খুঁজে পাওয়া গেল না, কিন্তু চিঠির কথাগুলো শানের জীবন বদলে দিল। সে সিদ্ধান্ত নিল প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করবে। ধীরে ধীরে সে সমাজসেবার সঙ্গে জড়িয়ে পড়ল। গরিব শিশুদের পড়াতো, অসুস্থ মানুষের পাশে দাঁড়াতো এবং বৃদ্ধদের সাহায্য করত। কয়েক বছর পর শান একজন সম্মানিত মানুষ হয়ে উঠল। এক অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হলো, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে? শান মুচকি হেসে বলল, একটি হারিয়ে যাওয়া চিঠি। আর লেখককে আমি কখনো দেখিনি, কিন্তু যার কথাগুলো আমার পুরো জীবন বদলে দিয়েছে। সেদিনও বিকেলের শেষ আলো ধীরে ধীরে পৃথিবীকে বিদায় জানাচ্ছিল। শান আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, একটি ভালো কথা, একটি ভালো কাজ, কিংবা একটি ভালো চিঠি, এসব কখনো হারিয়ে যায় না। এগুলো একদিন না একদিন কারো জীবনে আলো হয়ে ফিরে আসে। শিক্ষা, একটি ছোট ভালো উপদেশও মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। তাই সবসময় সততা, সত্য এবং মানবতার পথে চলা উচিত। আরেকটি ভিডিও নিয়ে আসছে আরেকটু পরে।
গল্প ৩। গল্প ৩, শিয়ালডাঙ্গার অন্ধকার রাত। সব ভয় কিন্তু ভূত বা প্রেতাত্মার হয় না। কখনো কখনো মানুষের তৈরি রহস্য বা পরিস্থিতি ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ আপনাদের শিয়ালডাঙ্গা গ্রামের এক রাতের গল্প শোনাব, যে রাতে কোনো ভূত ছিল না, তবুও গ্রামের মানুষের মেরুদণ্ড দিয়ে ভোরের শীতল স্রোত বয়ে গিয়েছিল। গল্পটি এবার শুরু করলাম। শহরে এক বেসরকারি ব্যাংকে চাকরি করে সুজন অনেকদিন পর গ্রামে নিজের পৈতৃক ভিটে এসেছে কয়েকটা দিন শান্তিতে কাটাবে বলে। সেদিন রাত তখন প্রায় 10টা। পুরো গ্রাম জুড়ে নির্ঝুম অন্ধকার, কারণ ঝড়ের জন্য বিকেল থেকেই বিদ্যুৎ নেই। সুজন যখন রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন তার ঘরের দরজায় একটা হালকা টোকা পড়ল। ঠক ঠক। এই অসময়ে কে আসতে পারে? সুজন দরজা খুলতেই দেখল বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে তাদের পাশের বাড়ির বুড়ো দাদাজান, কাশেম আলী। তার হাত পা কাঁপছিল, মুখটা ভয়ে ফ্যাকাশে। কাশেম আলী ফিসফিস করে বলল, সুজন বাবা, সর্বনাশ হয়ে গেছে। শিয়ালডাঙ্গার ওই পরিত্যক্ত নীলকুঠির দিকেও যেও না। একটু আগে আমি ওদিক থেকে আসার সময় দেখলাম ৩-৪ জন কালো পোশাক পরা মানুষ একটা বড় বস্তা মাটির নিচে পুঁতছে, আর সেই বস্তাটা নড়াচড়া করছিল। মনে হলো ভেতরে কোনো মানুষ আছে। কথাটা বলেই কাশেম আলী অন্ধকারে মিলিয়ে গেল। সুজনের বুকটা ধড়ফড় করে উঠল। গ্রামে কোনো পুলিশ ফাঁড়ি নাই, থানাও অনেক দূরে। সুজন ভাবল, সে যদি এখন চুপ করে বসে থাকে তবে হয়তো একটা তাজা প্রাণ শেষ হয়ে যাবে। সে একটা লাঠি আর টর্চ নিয়ে একাই রওনা দিল সেই নীলকুঠির দিকে। বৃষ্টির শব্দে সুজনের পায়ে আওয়াজ ঢাকা পড়ে গেল। সেই কুঠির ভাঙা দেয়ালের আড়ালে লুকিয়ে উকি দিল। সত্যি টর্চের আবছা আলোয় দেখা যাচ্ছে ৩ জন লোক বড় একটা গর্ত খুঁড়ছে। পাশে পড়ে আছে একটা চটের বস্তা, যা সত্যিই নড়ছে। সুজন ভয়ে স্তব্ধ হয়ে গেল। হঠাৎ একজন লোক বলে উঠল, জলদি কর, কেউ দেখার আগে কাজ শেষ করতে হবে। সুজন বুঝলো আর দেরি করা যাবে না। সে পকেট থেকে মোবাইল বের করে জোরে একটা পুলিশের সাইরেন রিংটোন বাজিয়ে দিল এবং মুখে চিৎকার করলো, ওদিকে ধরো, পুলিশ চলে এসেছে। সাইরেনের শব্দ আর সায়নের চিৎকার কুখ্যাত ডাকাত দলটা ভয় পেয়ে গেল। তারা ভাবলো সত্যিই পুলিশ ঘিরে ফেলেছে। তারা সবকিছু ফেলে অন্ধকারের মধ্যে জঙ্গলের দিকে দৌড়ে পালালো। সুজন দ্রুত গিয়ে বস্তার মুখটা খুলল, কিন্তু ভেতরে যা দেখলো তা দেখে তার চোখ কপালে উঠল। কোনো মানুষ নয়। বস্তার ভেতরে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় ছটফট করছে গ্রামের একমাত্র ধনী মাতব্বরের সাহেবের 7 বছরের নিখোঁজ ছেলে জয়। ডাকাতরা তাকে অপহরণ করে এখানে লুকিয়ে রেখেছিল এবং মুক্তিপণ না পেয়ে জ্যান্ত পুঁতে ফেলার পরিকল্পনা করেছিল। পরের দিন সকালে পুরো গ্রাম সুজনের সাহসিকতার কথা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে সেই ডাকাত দলকে গ্রেপ্তার করে। সেদিন যদি সুজন ভূতের ভয় পেয়ে ঘরে বসে থাকতো, তবে একটা নিষ্পাপ শিশুর প্রাণ চলে যেত। এই গল্প আমাদের শেখায়, অন্ধকার সব রহস্য অলৌকিক নয়। আসল ভয় আর অপরাধ লুকিয়ে থাকে মানুষের মনেই। ভূতের ছাইপাশ ছাড়া এই বাস্তবধর্মী গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। এই ধরনের আরও সাসপেন্স গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
গল্প নং 4। রূপালী নদীর দেশ। এক সাহসী ছেলে। অনেক দিন আগের কথা। এক বিশাল পাহাড়ের কোল ঘেঁষে গড়ে উঠছিল একটি সুন্দর গ্রাম। নাম তার নীলপদ্ম। গ্রামটি দেখতে যেমন সুন্দর ছিল তেমনই শান্ত। এই গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি সুন্দর নদী, যার জল চাঁদের আলোয় রূপের মতো চকচক করত। তাই সবাই একে ডাকত রূপালী নদী। গ্রামের মানুষ এই নদীর জল খেয়ে চাষাবাস করে, খুব সুখে দিন কাটত। এই গ্রামেই বাস করত অয়ন নামে 12 বছরের এক কিশোর। অয়ন ছিল আর 5টা ছেলের চেয়ে আলাদা। সে খুব একটা কথা বলতো না, কিন্তু তার চোখ দুটো ছিল ভীষণ তীক্ষ্ণ আর মনটা ছিল সাহসে ভরপুর। পাহাড় জঙ্গল ঘুরে বেড়ানো আর নতুন নতুন জিনিস আবিষ্কার করা ছিল তার নেশা। হঠাৎ নেমে আসা বিপর্যয়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এক বছর গ্রীষ্মকালে অটল এক অদ্ভুত ঘটনা। পাহাড়ের ওপার থেকে এক কালো মেঘ এসে পুরো আকাশ ঢেলে দিল, কিন্তু সেই মেঘ থেকে কোনো বৃষ্টি হলো না। উল্টো রূপালী নদীর জল আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। নদীর তলদেশ শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেল। জল না থাকায় গ্রামের ফসল নষ্ট হতে লাগলো। গবাদি পশু তৃষ্ণায় ছটফট করতে লাগলো। গ্রামের মোড়ল সবাইকে ডেকে বললেন, পাহাড়ের চূড়ায় যে জল স্ফটিক আছে, নিশ্চয়ই কোনো দুষ্ট শক্তি সেটাকে আটকে রেখেছে। ওটা মুক্ত না করলে আমাদের নদী আর বেঁচে উঠবে না। কিন্তু সেখানে যাওয়ার রাস্তা ভীষণ বিপজ্জনক। কেউ আজ পর্যন্ত সেখান থেকে ফিরে আসেনি। গ্রামের বড় বড় জওয়ানরা ভয়ে ভয়ে পিছিয়ে গেল, কিন্তু অয়ন চুপ করে থাকতে পারল না। সে উঠে দাঁড়িয়ে পড়ল। মোড়ল মশাই, আমি যাব পাহাড়ের চূড়ায়। আমি আমাদের রূপালী নদীকে এভাবে মরতে দিতে পারি না। যাত্রা শুরু ও প্রথম বাধা। পরের দিন ভোরে পিঠে একটা ছোট্ট ব্যাগ, তাতে কিছু শুকনো খাবার আর একটা জলের পাত্র নিয়ে অয়ন রওনা হলো। পাহাড়ের রাস্তা ছিল খাড়া আর পাথুরে। যতই সে উপরে উঠছিল, বাতাস ততই ঠান্ডা আর ভারী হয়ে আসছিল। পথের মাঝে হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক বিশাল আকৃতির পাহাড়ি ভাল্লুক। ভাল্লুকটি গর্জন করে বলল, মানুষের বাচ্চা, কোন সাহসে তুমি এই নিষিদ্ধ পাহাড়ে পা দিয়েছ? এখনই ফিরে যাও, নইলে তোমাকে এক থাবায় শেষ করে দেব। অয়ন ভয় পেল না। সে ভালুকের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ভালুক ভাই, আমি নিজের আনন্দের জন্য আসিনি। নিচের গ্রামে শত শত মানুষ আর অবুঝ পশু পাখিরা জলের অভাবে মারা যাচ্ছে। আমাকে ওপরে যেতেই হবে। তুমি তো পাহাড়ের জীব, জল ছাড়া তুমিও কি বাঁচবে? অয়নের গলায় আন্তরিকতা আর সাহস দেখে ভাল্লুকটির রাগ জল হয়ে গেল। সে বলল, তোমার সাহস দেখে আমি মুগ্ধ হলাম। ঠিক আছে, তোমাকে আমি যেতে দিব, তবে মনে রেখো, উপরে এক মায়াবী গিরিখাত আছে। সেখানে যে নিজের মনের ভয়কে জয় করতে পারে না, সে চিরকালের জন্য হারিয়ে যায়। ভালুকটি অয়নকে একটি চকচকে পাথর উপহার দিয়ে বলল, এটির সঙ্গে রাখো, অন্ধকারে পথ দেখাবে। মায়াবী গিরিখাত ও বুদ্ধির পরীক্ষা। ভালুককে ধন্যবাদ জানিয়ে অয়ন আবার চলতে লাগলো। দুপুর গড়িয়ে যখন বিকেল হলো, তখন সে পৌঁছালো সেই মায়াবী গিরিখাতের সামনে। গিরিখাত পার হওয়ার জন্য কেবল একটি সরু কাছের সেতু ছিল। সেই সেতুর নিচে তাকালে শুধু কুয়াশা আর অতল অন্ধকার দেখা যায়। অয়ন সেই সেতুর উপর প্রথম পা রাখলো। চারপাশের বাতাস কাঁপিয়ে এক বিকট আওয়াজ শুনতে পেল সে। তার মনে হলো কে যেন ফিসফিস করে বলছে, তুমি পারবে না অয়ন, তুমি পড়ে যাবে, তুমি এখানেই শেষ হয়ে যাবে। অয়নের পা কাঁপতে লাগলো। সে চোখ বন্ধ করলো এবং গ্রামের তৃষ্ণার্ত মানুষের মুখগুলোর মনে করার চেষ্টা করলো। সে নিজেকে বলল, আমার ভয় আমার চেয়ে বড় নয়। সে ভালুকের দেওয়া পাথরটি বের করলো। পাথরটি থেকে একটি মৃদু নীল আলো বের হয়ে চারপাশে কুয়াশা দূর করে দিল। অয়ন আর নিচের দিকে না তাকিয়ে শুধু সামনে লক্ষ্যের দিকে তাকিয়ে এক পা করে সেতুটি পার হয়ে গেল। ভয়কে জয় করার সাথে সাথেই সেতুটি অদৃশ্য হয়ে গেল। জলস্ফটিকের মুক্তি।
অবশেষে সন্ধ্যার ঠিক আগে অয়ন পৌঁছালো পাহাড়ের একদম চূড়ায়। সেখানে একটি বরফের গুহার ভেতরে সে দেখতে পেল সেই বিখ্যাত জলস্ফটিক। কিন্তু স্ফটিকটি জড়িয়ে ধরে ঘুমাচ্ছে এক বিশাল কালো রঙের মায়াবী ড্রাগন। ড্রাগনটির নিঃশ্বাসের সাথে সাথে চারপাশের বাতাস বরফ হয়ে যাচ্ছিল। অয়ন বুঝল ড্রাগনটির সাথে যুদ্ধ করে যেতে অসম্ভব। সে গুহার ভেতরে চারপাশটা ভালো করে লক্ষ্য করল। সে দেখল ড্রাগনটির লেজের নিচে একটি বড় ধারালো পাথর ফুটে আছে, যেখান থেকে রক্ত পড়ছে। ড্রাগনটি আসলে ব্যথায় ছটফট করছে, আর সেই কারণেই তার জাদুতে জলস্ফটিকটি অবরুদ্ধ হয়ে পড়েছে। অয়ন আস্তে আস্তে ড্রাগনটির দিকে এগিয়ে গেল। ড্রাগনটি চোখ খুলে গর্জে ওঠার চেষ্টা করলো, কিন্তু যন্ত্রণায় পারল না। অয়ন তার ব্যাগ থেকে ক্ষতি নিরাময়কারী কিছু বুনো পাতা বের করলো, যা সে আসার পথে কুড়িয়েছিল। সে ড্রাগনের কাছে গিয়ে নরম গলায় বলল, শান্ত হও, আমি তোমাকে আঘাত করতে আসিনি। সে পরম যত্নে ড্রাগনের লেজ থেকে পাথরটি বের করলো এবং বুনো পাতাগুলো পিষে ক্ষতস্থানে লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ড্রাগনটির জাদুকরি উপশম হলো এবং তার চোখের হিংস্রতা কমে গেল। সে কৃতজ্ঞতার সাথে অয়নের দিকে তাকালো। ড্রাগনটি গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতেই জলস্ফটিকটি উজ্জ্বল হয়ে উঠল। স্ফটিকটি থেকে একটি তীব্র জলের ধারা তীব্র বেগে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে যেতে লাগলো। আনন্দময় প্রত্যাবর্তন। পরের দিন সকালে অয়ন যখন গ্রামে ফিরে এলো, তখন পুরো গ্রাম উৎসবে মেতে উঠেছে। রূপালী নদী আবার জলে জলে কানায় কানায় ভরে উঠেছে। গ্রামের মানুষ অয়নকে কাঁধে তুলে নিল। মোড়ল বললেন, অয়ন, তুমি শুধু আমাদের নদীকে বাঁচাওনি, তুমি প্রমাণ করেছ যে শক্তি বা অস্ত্র নয়, দয়া, বুদ্ধি আর সাহস দিয়েই পৃথিবীর সবচেয়ে বড় জয় সম্ভব। সেই থেকে অয়ন আর সাধারণ কোনো ছেলে রইল না, সে হলো রূপালী নদীর ছেলে, অমর নায়ক। গল্পটি কেমন লাগলো? অনেক বড় করে লেখার চেষ্টা করেছি, এখন তুমি চাইলে বলতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করিও।
গল্প ৫। একদা একটি ঘন বনের ধারে এক ছোট্ট কাঠবিড়ালি থাকত। তার নাম ছিল চিল্কু। চিল্কু ভীষণ চঞ্চল আর কৌতূহলী। সারাদিন সে এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াতো আর নতুন নতুন ফল খুঁজত। সেই বনের মাঝখানে একটি মস্ত বড় আর পুরনো আম গাছ ছিল। বনের সব পশু পাখিরা বলতো, ওই আম গাছে একটি জাদুকরি সোনার আম ফলে। যে ওই আমটি পাবে তার যে কোনো একটি ইচ্ছে সত্যি হবে। কিন্তু সমস্যা হলো আমটি গাছের একদম মগডালে, এত উঁচুতে ছিল যে কেউ সেখানে পৌঁছাতে পারত না। চিল্কুর খুব ইচ্ছে হলো সে সেই সোনার আমটি আনবে। সে তার বন্ধু এক বুড়ো কাঠঠোকরাকে পাখিকে গিয়ে বলল, দাদু, আমি কি ওই আমটি পেড়ে আনতে পারবো? বুড়ো কাঠঠোকরা হেসে বলল, চিল্কু, তুমি ছোট্ট হতে পারো, কিন্তু তোমার সাহস আর বুদ্ধি যদি ঠিক থাকে তবে তুমি অবশ্যই পারবে। তবে মনে রেখো, শুধু জোরে দৌড়ালে হবে না। উপরের দিকে ওঠার সময় বাতাস আর ডালপালার ভারসাম্য বুঝতে হবে। পরের দিন ভোরে চিল্কু রওনা হলো। আম গাছটির গুঁড়ি ছিল অনেক মোটা আর মসৃণ। চিল্কু যতবার উপরে ওঠার চেষ্টা করে ততবারই পিছলে নিচে পড়ে যায়। কাঠবিড়ালিটি কিন্তু দমে গেল না। সে খেয়াল করলো গাছের ছালের কিছু জায়গায় ছোট ছোট খাঁজ আছে। সে এবার তাড়াহুড়া না করে আস্তে আস্তে সেই খাঁজগুলোতে ধাবা দিয়ে উপরের দিকে উঠতে লাগলো। অনেক কষ্টের পর চিল্কু একদম মগডালে পৌঁছে গেল। সেখানে সত্যি একটা চকচকে সোনার আম ঝুলছিল। চিল্কু যখনই আমটি ছুঁলো, চারপাশটা আলোয় ভরে গেল। একটি মিষ্টি আওয়াজ এলো, ছোট্ট চিল্কু, তোমার ইচ্ছে কি বলো? চিল্কু কিছুক্ষণ ভাবলো। সে চাইলে নিজের জন্য অনেক সুস্বাদু খাবার চাইতে পারত, কিন্তু সে বলল, আমাদের বনে যেন কখনো জলের অভাব না হয় আর সবাই যেন মিলেমিশে সুখে থাকতে পারে। তথাস্তু বলে আলোটি মিলিয়ে গেল। চিল্কু নিচে নেমে এলো। সেই থেকে বনের নদীটি কখনো শুকায়নি আর সব পশু পাখি সুখে শান্তিতে থাকতে লাগলো। চিল্কু বুঝতে পারলো, নিজের স্বার্থের চেয়ে সবার ভালো চাইলে আনন্দ অনেক বেশি পাওয়া যায়। গল্পটি তোমার কেমন লাগলো একটু জানাইও। থ্যাংক ইউ।
গল্প 6। নীলগিরি রহস্যময় ঘড়ি ও এক জাদুঘরি রাত। নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত কুয়াশাপুরী গ্রামটি বছরের 12 মাসে হালকা কুয়াশায় ঢাকা থাকত। এই গ্রামের শেষ মাথায় একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল। গ্রামের মানুষ বলতো সেই বাড়িতে একটা প্রাচীন ঘড়ি আছে, যা সাধারণত কোনো ঘড়ি নয়। তবে কেউ কখনো সেই বাড়ির ভিতরে ঢোকার সাহস পায়নি। এই গ্রামেই মায়ের সাথে থাকতো শান। শানের বয়স তখন 14 বছর। সে ছিল ভীষণ কৌতূহলী আর বই পড়ুয়া। বিশেষ করে পুরনো ইতিহাস আর রহস্যের গল্প তাকে খুব টানতো। শানের একটা অদ্ভুত অভ্যাস ছিল, সে প্রতিদিন ডায়েরি লিখত এবং রাতে ঘুমানোর আগে আকাশের তারা গুনত। ডায়েরির ভেতরে গোপন সূত্র। শানের বাবা ছিলেন একজন প্রত্নতাত্ত্বিক, যিনি কয়েক বছর আগে এক অভিযানে গিয়ে নিখোঁজ হয়ে যান। বাবার রেখে যাওয়া একটা পুরনো কাঠের বাক্স শান একদিন একটা চামড়ার বাঁধানো ডায়েরি খুঁজে পায়। ডায়েরির পাতাগুলো ছিল হলুদ হয়ে যাওয়া। শান ডায়েরিটা পড়তে পড়তে একটা পাতা এসে থমকে গেল। সেখানে তার বাবার হাতের লেখা ছিল, কুয়াশাপুরী জমিদার বাড়ির ঠিক মাঝখানে ঘরে একটা মহাকাল ঘড়ি আছে। এই ঘড়িটি প্রতি 100 বছর পর পর মাত্র 1 ঘন্টার জন্য সচল হয়। যে ব্যক্তি সেই 1 ঘন্টার ঘড়ির রহস্য ভেদ করতে পারবে, সে সময়ের ওপারে যেতে পারবে। আগামী 30শে জুন 2026 সালের রাত ঠিক 12টায় ঘড়িটি আবার সচল হবে। শান চমকে উঠল। আজই তো 30শে জুন 2026 সাল। ঘড়িতে যখন রাত 10:30, তার মানে তার আর মাত্র 1.5 ঘন্টা বাকি। শানের বুক দুলতে লাগলো। তার মনে হলো বাবার নিখোঁজ হওয়ার পেছনে নিশ্চয়ই এই ঘড়ির কোনো যোগাযোগ আছে। সে সিদ্ধান্ত নিল আজ রাতেই সে জমিদার বাড়িতে যাবে। অন্ধকার রাতে জমিদার বাড়ি। রাত ঠিক 11:30। শান একটা টর্চ লাইট, বাবার ডায়েরি আর একটা ছোট ছুরি ব্যাগে নিয়ে পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে বের হলো। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঝি পোকার ডাক আর কুয়াশার চাদর। জমিদার বাড়ির সামনে যখন শান পৌঁছালো, তখন তার ভয় লাগতে শুরু করলো। বিশাল লোহার গেটটা মরচে ধরা, অর্ধেক খোলা। সে ভেতরে পা রাখতেই একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। বাড়ির ভেতরে উঠোনেই বড় বড় আগাছা জন্মেছে। টর্চের আলো ফেলে সে মূল দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা ধাক্কা দিতেই একটা ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরে চারদিকে মাকড়সার জাল আর ধুলোর আস্তরণ। শান ডায়েরির নির্দেশনা অনুযায়ী সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। দোতলার ঠিক মাঝখানে ঘরটার সামনে এসে সে দাঁড়ালো। দরজার একটা অদ্ভুত নকশা করা ছিল, একটা সূর্য আর একটা চাঁদের ছবি একসাথে আঁকা। শান দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ঠিক মাঝখানে একটা বিশাল, প্রায় 8 ফুট উঁচু কাঠের তৈরি দেওয়াল ঘড়ি দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটা দুটো রাত 12টার ঠিক 1 ঘর আগে, অর্থাৎ 11:59 স্থির হয়ে আছে। কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ। টিকট্যাক সময়ের খেলা শুরু। রুদ্র তার হাতঘড়ির দিকে তাকালো। 11:59:50। 50 সেকেন্ড। আর ঠিক 12টা বাজার সাথে সাথে পুরো ঘরটা একটা নীল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। বিশাল ঘড়িটার ভেতর থেকে একটা ভারী শব্দ এলো, ডং ডং ডং। 12টা 12 ঘন্টা বাজার পর ঘড়ির পেন্ডুলামটা জাদুকরি উপায়ে ডানে বামে দুলতে শুরু করলো। আর সাথে সাথে ঘড়ির টিক ট্যাক শব্দের পুরো ঘরটা গম গম করতে লাগলো। রুদ্র দেখালো ঘড়ির ডায়ালের নিচে একটা তামার ফলকে 3টি বাধা ফুটে উঠেছে। ডায়েরিতে লেখা ছিল 1 ঘন্টার মধ্যে এই 3টা ধাঁধার সমাধান করে ঘড়ির কাঁটা উল্টে দিতে ঘোরাতে হবে, নইলে এই ঘরের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। প্রথম ধাঁধা, আমি চলি
কিন্তু আমার পা নেই। আমি কাঁদি, কিন্তু আমার চোখ নেই। আমি কে? রুদ্র ভাবতে লাগলো, সময় কমে যাচ্ছে। টিকট্যাক শব্দটাও যেন আরো জোরে জোরে হচ্ছে। সে মনে মনে ভাবল, পা নেই কিন্তু চলে, চোখ নেই কিন্তু কাঁদে। মেঘ, হ্যাঁ মেঘ, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আর বৃষ্টি হয়ে কাঁদে। রুদ্র ঘড়ির নিচে থাকা একটা কাঠের কিবোর্ডের মতো অংশে আঙ্গুল দিয়ে লিখল মেঘ। লেখার সাথে সাথে ঘড়ির ভেতর থেকে একটা চাবির শব্দ হলো এবং প্রথম ধাঁধাটি মুছে গিয়ে দ্বিতীয় ধাঁধাটি ভেসে উঠল। দ্বিতীয় ধাঁধা, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই, যা সবাইকে বদলে দেয় কিন্তু নিজে কখনো বদলায় না। এই ধাঁধাটি বেশ কঠিন। রুদ্র ঘরের মেঝেতে পায়চারি করতে লাগলো। ঘড়িতে তখন 12টা 25 মিনিট। 25 মিনিট চলে গেছে। সেই ডায়েরির পাতা উল্টাতেই লাগলো। হঠাৎ তার বাবার একটা নোট মনে পড়লো। সময় সবাইকে বিদ্রোহ করে, কিন্তু সময় নিজে একই থাকে। উত্তরটা হলো সময়। রুদ্র দ্রুত টাইপ করলো সময়। এবার ঘড়ির পেন্ডুলামটাও আরো জোরে জোরে দুলতে লাগলো। চারপাশে নীল আলো এবার হালকা হালকা লালচে হতে শুরু করলো। তৃতীয় ও শেষ ধাঁধা, আমি সব সময় তোমার সামনে থাকি, কিন্তু তুমি আমাকে দেখতে পাও না। আমি চলে গেলে তুমি আর ফিরে পাও না। ঘড়িতে তখন 12টা 45 মিনিট। মাত্র 15 মিনিট বাকি। রুদ্রের কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। সামনে থাকে কিন্তু দেখা যায় না। কি হতে পারে? বাতাস? না, বাতাস চলে গেলে ফিরে আসে। রুদ্র চোখ বন্ধ করলো। সে তার বাবার কথা ভাবলো। বাবা অতীতে হারিয়ে গেছেন আর রুদ্র এখন দাঁড়িয়ে আছে বর্তমানে। তাহলে সামনে কি আছে? ভবিষ্যৎ? হ্যাঁ, ভবিষ্যৎ সবসময় আমাদের সামনে থাকে, কিন্তু আমরা তা দেখতে পাই না। আর বর্তমান যখন ভবিষ্যৎ হয়ে যায় আর ফিরে আসে না। রুদ্র কাঁপা কাঁপা হাতে লিখল ভবিষ্যৎ। রহস্যের উন্মোচন, এক নতুন পথ। তিনটি উত্তর সঠিক হতেই ঘড়ির বিশাল কাচের ঢাকনাটি নিজে নিজেই খুলে গেল। রুদ্র দেখল ঘড়ির ঠিক মাঝখানে একটা সোনার চাবি ঝলঝল করছে, আর সেই চাবির নিচে একটা ছোট চিরকুট রাখা। রুদ্র চিরকুটটি তুলে নিল। সেখানে তার বাবার পরিচিত হাতের লেখাই লেখা ছিল, প্রিয় রুদ্র, আমি জানতাম তুমি একদিন এখানে পৌঁছাবে। আমি নিখোঁজ হইনি, আমি সময়ের এক অন্য মাত্রায় আটকা পড়েছি। এই সোনার চাবিটি দিয়ে ঘড়ির কাঁটাটিকে রাত 12টা থেকে ঠিক 1 ঘন্টার পেছনে অর্থাৎ 11টা নিয়ে যাও, তাহলেই তুমি আমার কাছে পৌঁছানোর পথ দেখতে পাবে। কিন্তু মনে রেখো, এই পথ একমুখী। রুদ্রর চোখে জল চলে এলো। সে বুঝতে পারল তার বাবা বেঁচে আছেন এবং তাকে ডাকছেন। কিন্তু একই সাথে সে ভাবল, সে যদি এখন চলে যায় তার মায়ের কি হবে? মা তো একা হয়ে যাবেন। ঘড়ির দিকে তাকিয়ে রুদ্র দেখল আর মাত্র 2 মিনিট বাকি। 12টা বেজে 58 মিনিট। পেন্ডুলামের গতি ধীমে হয়ে আসছে। লাল আলোটা নিভে যাচ্ছে। রুদ্রকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সে চাবিটা হাতে নিল। সে ঘড়ি কাঁটা পেছনে ঘোরালো না, বরং সে চাবিটা পকেটে পুরল এবং ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে ঘর থেকে বের হওয়ার জন্য দৌড় দিল। ঠিক রাত 1টা বাজার সাথে সাথে এক বিকট শব্দে জমিদার বাড়ির দরজাটা বন্ধ হয়ে গেল এবং ঘড়িটি আবার আগামী 100 বছরের জন্য স্তব্ধ হয়ে গেল। এক নতুন সকালের অপেক্ষা। রুদ্র যখন বাড়ির বাইরে এলো তখন ভোরের আলো ফুটতে শুরু করলো। কুয়াশা কেটে গিয়ে সূর্য উঠল। রুদ্র বুঝতে পেরেছিল তাড়াহুড়া করে কোনো প্রস্তুতি ছাড়া সময়ের ওপারে যাওয়া বুদ্ধিমানের কাজ হতো না। সে চাবিটা আর বাবার ডায়েরিটা পেয়ে গেছে। এখন সে পড়াশোনা করবে, নিজেকে যোগ্য করে তুলবে এবং আগামী দিনে বিজ্ঞানের সাহায্যে তার বাবাকে ফিরিয়ে আনার সঠিক রাস্তা খুঁজে বের করবে। সে পকেটে হাত দিয়ে চাবিটা স্পর্শ করলো। চাবিটা তখন হালকা গরম ছিল, যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল রহস্যের মাত্র শুরু হলো। রুদ্র বাবা অনুসন্ধানের রোমাঞ্চকর অভিযানে এই শেষ পর্বে 22 বছর রুদ্র তার তৈরি কোনো দৌড় যন্ত্রের মাধ্যমে সময়ের মাত্রার প্রণালীতে প্রবেশ করে, আর 8 বছর ধরে নিখোঁজ বাবা বিজ্ঞানী অমর্ত্য সেনকে খুঁজে পায়। স্মৃতির গোলকধাঁধার কঠিন পরীক্ষায় সফল হয়ে রুদ্র তার বাবাকে মুক্ত করে এবং চাবির শক্তি ব্যবহার করে নিজেদের সময় ফিরিয়ে আনে। আমি নেক্সট ভিডিও তৈরি করতেছি।
আচ্ছা, আজকে আর ভিডিও হবে না, কারণ আমার মোবাইলে চার্জ নাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার গল্প ভালো লাগে তাহলে আমাকে ফলো দিবেন। থ্যাংক ইউ।